সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা, স্বাগতম। অবিভক্ত বাংলায় তিনি প্রথম বাঙালি মুসলমান যিনি এককভাবে চলচ্চিত্র পরিচালনা করেছেন। তিনি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি ছিলেন বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের আপিল বিভাগের চেয়ারম্যান। 50 বছরেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন। তিনি বাংলাদেশ অবজারভারের সম্পাদক পদে ছিলেন দীর্ঘদিন। তিনি ওবায়দুল হক, অবিভক্ত বাংলায় প্রথম মুসলিম চলচ্চিত্র পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি। ওবায়দুল হককে নিয়ে শুরু হচ্ছে চলচ্চিত্র বিষয়ক সাপ্তাহিক আয়োজন আমার ছবি। আমার ছবি, চলমান জীবনের ছবি। আমার ছবি বলে তাদের কথা, মূর্ত করে যারা মনের কথা। তারাই বলেন কথা আমার ছবিতে, বিনোদিত হই যাদের ভাবনাতে। প্রিয় মুখ, প্রিয় ছবি, তাই নিয়ে আমার ছবি। আঁকেন যারা স্বপ্নের ছবি, প্রিয় মুখ, প্রিয় ছবি, আমার ছবি। আমার ছবি আমাদের চলচ্চিত্রের ছবি। 1946 সাল মুক্তি পেল দুঃখে যাদের জীবন গড়া। ছবিটি তৈরি করলেন অবিভক্ত বাংলায় প্রথম বাঙালি মুসলমান ওবায়দুল হক। ছবিটি তিনি মুক্তি দিলেন হিমাদ্রি চৌধুরী নামে। তিনি এই ছবির কাহিনীকার এবং প্রযোজক। আসুন শুনি সেই কাহিনীর কথা, কি করে তৈরি হলো দুঃখে যাদের জীবন গড়া। কেমন আছেন? আমি যে বয়সে আছি তাতে এই প্রশ্ন তো আমি অভ্যস্ত নয় শুনতে। আছি এই যথেষ্ট। এখন কত বছর? এখন ধরেন 4 years সেঞ্চুরি। 96 বছর। 96। অনেক পেছনে ফিরে যাব। জানতে চাইবো চলচ্চিত্রের প্রতি আপনার কি করে আগ্রহ জন্মালো? এমনিতে ছবি দেখার একটা ঝোঁক ছিল। ইউনিভার্সিটি পড়ার সময় I was a regular movie goer. উইকলি অফ লন্ডন, ইন্ডিয়াতে ছিল একটা। সেই উইকলি ম্যাগাজিনে প্রথমত আমি একটা আর্টিকেল পড়লাম। ওটা পড়ে I was very much interested in further study. সেই সময় আমার একটু লেখাপড়ার টেন্ডেন্সি হচ্ছিল। গল্প লিখতাম, কবিতা লিখতাম এবং নাটকের স্ক্রিপ্ট লিখতাম। তখন আমি ছবি ফিল্ম মেকিংয়ে যাব ভাবি নাই। 1943-এর মহামন্বন্তর, 50 লক্ষ লোক মরে গেল। এটার উপরে একটা গল্প লিখলাম। তার কিছুকাল আগে এই নিউজ থেকে একটা ছবি পাহাড়ি সান্ডালের গাইছিল গানটা, দুঃখে যাদের জীবন গড়া তাদের অদক্ষ কেড়ে। হেডিং এটাই দিলাম, দুঃখে যাদের জীবন গড়া। তারপর ভাবলাম পত্রিকা পাঠাই। হঠাৎ আবার খেয়াল হলো কিন্তু আমি গল্পের মধ্যে আমার একটা প্রশ্ন, সে প্রশ্নটা প্রত্যেক মানুষকে, তোমরা জানো তোমরা এভাবে মরো? জানো না, জানলে মরতে না, তাইলে জানানোর দরকার। কিন্তু পত্রিকা ছাপা হলে আমার প্রশ্ন তাদের কাছে পৌঁছাবে না, কারণ তারা পড়তে পারে না, নিরক্ষর। যে কি করা যায়? হঠাৎ মনে হলো the easiest way is to approach them through cinema. That is the only medium যেখানে লেখাপড়া ছাড়াও বুঝতে পারে কথা। মাথা চাপলো। ওকে অনেক সময় বলে শিল্প মানে পোকা। ওই কীটের দংশন শুরু হলো। শেষকালে দেখেন চাকরি ছুটি নিলাম। এমনকি আমি চাকরি ছেড়েই দিলাম, কলকাতায় গেলাম। প্রোডাকশনের নাম ছিল ছায়ানট পিকচার্স, আর স্ট্যান্ডার্ড ফিল্মস নাম দিলাম ডিস্ট্রিবিউশনের। তো ধরমতলায় অফিস করলাম। তো শুরু হলো আমার নতুন জীবন। অফিস নিলেন, কাজ শুরু হলো। প্রথম কথা হচ্ছে আমার কাহিনীটা আমি লেগেছি মুসলিম ক্যারেক্টার দিয়ে, কিন্তু ওখানে গিয়ে তো আমি টাকা পাচ্ছি না। আমার সঙ্গে কোনো স্টুডিও কন্ট্যাক্ট করবে না। স্যার আজিল বগুড়ার, তখন ভাইসরয়ের ক্যাবিনেটে আছেন, এবং এই ফিল্মটা ওনার পোর্টফোলিও। তো আই রোট এ লেটার টু হিম, অ্যাপ্লিকেশন টু হিম, আমি ছবি করতে চাই, আমাকে প্লিজ হেল্প।
বলতে হবে না, আপনি ছবি বানাতে পারবেন না, আপনি র ফিল্ম পাবেন না, কারণ র ফিল্ম কন্ট্রোল অর্ডার বলে একটা অর্ডিন্যান্স আছে। অর্থাৎ কিনা আমি যুদ্ধের আগে অন্তপক্ষে একটা ছবি না বানালে আমি এন্টারটেনমেন্ট হবে না আমার। স্যার আজিজুলকে অ্যাড্রেস করলাম আবার, আমার মনে হলো যে এটা যেন একটা সুরা চলে দিলাম, ইট ইজ এ কনস্পিরেসি অ্যাগেন্স্ট দ্য মুসলিম কমিউনিটি। কারণ এদেশে আমার জানা মতো সবার যায় না, কোনো মুসলমান ছবি বানায় নাই। কাজী নজরুল ইসলাম ছবি বানিয়েছিলেন বটে, কিন্তু তিনি শুধু কাহিনীকার এবং অভিনেতা হিসাবে এক হিন্দুর সঙ্গে যুগ্ম পরিচালক ছিলেন। Only I, unknown fellow, dared to play the role play three roles: a producer, a story writer, and a director. তিনি শেষে আমাকে জানালেন, they tell Mr. Hawk that he need not worry because ordinance তার শিগগিরই উঠে যাচ্ছে। প্রথম ছবিটা হলো পাত্রী নিলেন আপনি, নটর সূর্য অভিন্দ্র চৌধুরী, তার সঙ্গে হয়েছে। তারপর জহর গাঙ্গুলি, সেই সময় তার ক্রেজ। হিরোইন নিয়ে অনেক চেষ্টা করলাম, সোনমদার সঙ্গে হলো না, তার ওদের ডিমান্ড বেশি, আমার বাজেটে হবে না, খোলাবে না। সৌরভ মুখোপাধ্যায় তখন ছবি বানাচ্ছে একটার পর একটা, সবগুলোতেই নায়িকা হচ্ছে রেণুকা রায়। তো তাকে ধরেন সে অনেক সস্তায় যাচ্ছে, অনেক সস্তা, তার সঙ্গে হলো। আমি অফিসে বসে আছি একদিন, তার আসলো 3-4 জন, পরিচয় দিল, আমি ফতর লোহানি, আমি আসছি আপনাকে দেখতে। সাংঘাতিক ব্যাপার করছেন, একটা বিপ্লবের মতো। কী ব্যাপার? আমরা আজীবন কলকাতায় আছি, আজ পর্যন্ত এই লাইনে ঢুকতে পারিনি। পাড়ায় পাড়ায় কিছু শখের নাটক করি, সেখানেও আবার নামটা পাল্টাছি, কিরণ কুমার নাম। অথচ আপনি মফস্বল থেকে কলকাতা ছিলেন বটে, কলকাতা লেখাপড়া করছেন, মফস্বল থেকে এসে ছবি বানাচ্ছেন, ছবি বানাতে শুরু করেছেন, তা নাহলে বিশ্বাস করতাম না। বানাবেন বললে বিশ্বাস করতাম না, ইম্পসিবল। বানাচ্ছেন, দ্যাট ইজ দ্য ম্যাজিক ওয়ার্ড, বানাচ্ছেন প্রত্যেক দিন। রোহান ছাড়া আমি ডান দিকে ফিরলে রোহানি, বাঁ দিকে ফিরলে রোহানি, সামনে পেছন সবখানে রোহানি, সঙ্গে আছে দাদা লাগে আতেই। তো রোহানিকে একটা ভালো রোল দিলাম। আচ্ছা, তবে এইসব অনেক কাহিনী দাগ মনে আছে। মুক্তি পেল 1946 সালে, আপনি তখন নাম চেঞ্জ করলেন। আর ভাই কান্না, চোখে পানি আসে। ব্যাপারটা হচ্ছে আমার নাম তো পত্রিকা যাচ্ছে সবসময়, ওবায়দুল হক। এর মধ্যে আমার আপনার রিলিজ করার চুক্তি কন্ট্রাক্ট হয়ে গেছে 3টা হলের সঙ্গে। হঠাৎ তিনি আমাকে বললেন, হক সাহেব, খুব দুঃখের সঙ্গে বলছি, আপনার ছবি আমি দেখাতে পারবো না। ব্যাপারটা হচ্ছে আমি আন্ডার কনস্ট্যান্ট থ্রেট ফ্রম মেনি কোয়ার্টার্স, যে তুমি মুসলমান পরিচালিত ছায়াছবি যদি তোমার হলে দেখাও, মুক্তি দাও, তোমার হল জ্বালিয়ে দেবো। বাস পড়লো মাথায়, ছুটে গেলাম আপনার ওই মোশন পিকচার, বেঙ্গল মোশন পিকচার অ্যাসোসিয়েশন, আন্ডার বেঙ্গলের অ্যাসোসিয়েশনের অনারের জেনারেল সেক্রেটারি মুরলীধর চট্টোপাধ্যায়, গেবলেন, ভাই অবস্থা বলে না, আমি ফেসিং সিরিয়াস সিচুয়েশন। এটা হলো কেন? ক্যালকাটা রায়ট, সেই সময় ঘটনা। শেষ পর্যন্ত তিনি বললেন যে কাজ করেন, নামটা পাল্টান, আর কি করবেন। তখন আমার চোখে পানি গেছে, পিতৃদত্ত নাম, মা বাপের দেয়া নামটা রাখতে পারলাম না, সবই হারালাম। তারপর বললাম, দেখুন ঠিক আছে, আমি একটা নাম সাজেস্ট করি, আপনি শোনেন। বলেন, সত্য সেবক। সত্য সেবক, এটা কেমন নাম? আমার নামের অর্থ হক সাহেব, এটা এই চালাকি মানবে না, এটা একটা নাম বলেন যা প্রচলিত, এই ধরনের একটা নাম। তখন নজরুল মনে পড়লো আমার। আমি ভাবলাম যে যদি অন্য কিছুর আড়ালে আত্মগোপন করতে হয়, তাহলে হিমালয়ের আড়ালে যাই। নজরুল ইসলামের কবিতা,
বড় বীর বড় উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রিস। কবিতাটা মনে পড়লো, তো হিমাদ্রি চৌধুরী হয়ে গেলাম আমি। আবার কিন্তু টাইটেলটা রিশুট করেছিলাম আমার নাম দিয়েই, এই মানুষের সিনেমা আমার নাম দিয়ে দেখানো হয়েছিল। দর্শকরা কিভাবে গ্রহণ করেছিল ছবিটি মুক্তির পর? খুবই ভালো ছিল। আপনার কালীর মহোদয় ছায়ামন্ত্র, রূপমন্ত্র, পত্রিকার নাম ছিল রূপমন্ত্র, মাঠে পত্রিকা। সে রূপমন্ত্রে প্রত্যেক বছর দর্শকের ভোট নিয়ে তারা ফার্স্ট 10 পিকচার সিলেক্ট করতো। আপনারটা 8 নম্বরে ছিল? আমারটা 8 নম্বর ছিল। ওবায়দুল হকের পরিচালনায় দ্বিতীয় ছবি দুই দিগন্ত মুক্তি পায় 1964 সালে। দুই দিগন্তের নির্মাণ সম্পর্কে আমরা এখন শুনবো। আপনার দ্বিতীয় ছবি মুক্তি পেল 64 সালে, দুই দিগন্ত। মধ্যখানে একটা ছবির কাহিনী আপনি লিখেছিলেন, অন্তরঙ্গ। মধ্যখানের পরে, এরপরে এই যে দুই দিগন্ত 64 সালে মুক্তি পেল আর 46 সালে প্রথম ছবি, এত ব্যবধান কেন তৈরি হলো? আমার মানুষের অবস্থাটা কি ভেবে দেখেছেন না? কর্মজীবন শুরু হলো চাকরিতে। আমার লাইফের জরুরি অবস্থা গেছে ছবি বানাবার ডিসিশনটা নিতে, বুঝলেন? এই চাকরি ছেড়ে গেলাম এই লাইনে। এই অবস্থায় আমাকে কলকাতা ছাড়তে হলো, কারণ পাকিস্তান হয়ে গেছে। অর্থাৎ কিনা ক্যালকাটা ইজ নো লঙ্গার মাই কান্ট্রি। চলে আসলাম ঢাকায়, তো আসেনি, ফেনীতে গেলাম। ফেনীতে যায় 49-এ পাকিস্তান অবজারভার পত্রিকা বেরোলো, প্রথম পাবলিশ করলো। তো সেখানে লিখতে আরম্ভ করলাম। সালাম সাহেব যে এডিটর, তিনি আমাকে চিঠি দিলেন, instead of lying quiescent at home, please come over to Dhaka and join the editorial board of Pakistan Observer. আমি উত্তর দিলাম না, তার কারণ না, আমি ঠিক জার্নালিজম প্রফেশন as it is জানি না ঠিক। It was followed by another letter, which was followed by a telegram. Please join immediately. That is how I became a journalist, not by choice but by chance. এবং ওটাই স্থায়ী হয়ে গেল। দুই দিগন্ত কি করে হলো? আজকে দেখি ঢাকাতে ছবি বানাবার কোনো স্কোপ নাই। একটা মাত্র স্টুডিও আছে এডুকেশন ডিপার্টমেন্টের, সরকারি কাজের জন্য। 54-এ শেখ মুজিবুর রহমান বিকেম ইন্ডাস্ট্রি মিনিস্টার। তিনি এই বিলটা পাস করলেন, বিলটা পাস করে ছবি স্টুডিও স্থাপন করলেন। জি জি। তখন আমাকে আমার এক ভাইরা তিনি বললেন যে একটা স্টুডিও একটা হয়ে গেছে, যে বাবু হোক, খায়রুল কবির ম্যানেজিং ডাইরেক্টর। আচ্ছা দেখবেন নাকি? আমার ভাই আমি আর এর মধ্যে নাই, তাছাড়া ফাইন্যান্সও নাই। ফাইন্যান্স একটা ব্যবস্থা করবো কোনো রকমে, দেখেন চেষ্টা করে। তখন ভাবলাম যে এক কাজ করা যায়, লোয়েস্ট বাজেট, মিনিমাম টাইম, এইভাবে একটা কাহিনী করা যায় কিনা। তো এই পার্কে করে আমার একটা নাটক আছে, স্যাটার, ব্যঙ্গ রচনা, ওটাকে নিয়ে একটা কাহিনী লিখলাম। 2 দিগন্ত চলে গেছিল। আর ওটা দিয়ে আবার ওই বড়লাগা সিনেমা ওপেন করছিল। ছবির নাম অন্তরঙ্গ, পরিচালক সৈয়দ আওয়াল, মুক্তি পায় 1970 সালে। অন্তরঙ্গের কাহিনীকার আমাদের আজকের অতিথি ওবায়দুল হক। 1976 সাল ফজলুল হকের পরিচালনায় মুক্তি পেল উত্তরণ ছবিটি। পরিচালক ফজলুল হক 1959 সালে এই ছবিটির কাজ শুরু করেছিলেন। ছবিটির কাহিনী নেওয়া হয়েছে ওবায়দুল হকের উপন্যাস আজান থেকে। আমাদের আজকের অতিথি ওবায়দুল হকের কাছ থেকে শুনবো আজানের নির্মাণ এবং আজানের পরিচালক ফজলুল হক সম্পর্কে। আপনার কাহিনী নিয়ে ফজলুল হক সাহেব একটা ছবি তৈরি করেছিলেন, আজান। পরবর্তী পর্যায়ে সেটা উত্তরণ নামে বাংলাদেশ হওয়ার পর মুক্তি পেয়েছিল। তো এই কাহিনীটা যে আপনার কাছ থেকে নিল, সেই ঘটনাটা একটু আমাদের বলুন। আবুল কালাম শামসুদ্দিন সাহেব, তিনি ছিলেন আজাদের সম্পাদক। তিনি আমাকে চিঠি দিয়ে আমার কাছে লেখাটা নিয়েছিলেন। এইটা ফজলুলকে পড়ছে, কেটে রাখছে,
সে কবের কথা, তখন ছবি করার টরার কথা ওঠে নাই। একদিন ধরে এটা রেখেছে, একদিন পরে সে এটাকে ছবি বানালো। ফজলুল হক এই দেশের সিনেমা ইন্ডাস্ট্রি শুরু হওয়ার অনেক বছর আগের থেকে সিনেমা পত্রিকা বগুড়া থেকে, সিনেমা পত্রিকা বগুড়া থেকে প্রথম বের হয়। এটা তো এটা আনথিঙ্কেবল ব্যাপার। ইন্ডাস্ট্রি নাই, সেই ইন্ডাস্ট্রির মুখপত্র হয়। 1911 সালের 31শে অক্টোবর ফেনী শহরে জন্মগ্রহণ করেন সাংবাদিক, পরিচালক, লেখক ওবায়দুল হক। তদানীন্তন পাকিস্তানে চলচ্চিত্র সাংবাদিক সমিতি প্রতিষ্ঠার সাথে সংশ্লিষ্ট থাকেন। প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 1979 সালে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি কর্তৃক প্রবর্তিত প্রথম সৈয়দ মোহাম্মদ পারভেজ স্মৃতি পুরস্কারে তিনি পুরস্কৃত হন। চলচ্চিত্রকার হিসেবে তিনি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা কর্তৃক চলচ্চিত্রের 25 বছর পুরস্কার, 1995 সালে চলচ্চিত্র প্রযোজক সমিতির বিশেষ পুরস্কার, 1996 সালে চলচ্চিত্র শিল্প কর্তৃক চলচ্চিত্রের শতবর্ষ পূর্তি পদক, মিলেনিয়াম অ্যাওয়ার্ড 2000 এবং 2003 সালে হীরালাল সেন সম্মাননা পুরস্কার এবং বাংলা 1409 সালে কিউট চ্যানেল আই চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হন। 2007 সাল আজকে ফেব্রুয়ারি মাসের 5 তারিখ, 96 বছর বয়স আপনার চলছে। এখনো প্রতিদিন আপনি লিখে চলেছেন, আজকেও লিখেছেন। এই শক্তি, এই মনের জোর আপনি কোথা থেকে পেয়েছেন? ডেকার্ট ফিলোসফার, তার কথা হচ্ছে আই থিঙ্ক দেয়ারফর আই এম। চিন্তা করে বলে মানুষ মানুষ। চিন্তা করা মানে কি? লেখালেখি করে না, লিখতে হলে চিন্তা করতে হবে। মানুষের অস্তিত্বের সার্থকতা সেখানে। আপনার কোনো অপূর্ণ ইচ্ছার কথা আমাদের বলবেন? অপূর্ণ ইচ্ছা, সব ইচ্ছা পূর্ণ হবে না, এটা জানা কথা। একটা নিয়ে দুঃখ করা মানে চরম অশান্তিতে ভোগা। কিন্তু আসল কথা হচ্ছে ওই যে মানুষ এত কথা বলতে পারে, এত কিছু সৃষ্টি করতে পারে, সেই মানুষ এক সময় একেবারে মিথ্যা দেখবে। এই যে এখন দেখছি, এই লেখার আনন্দ পাবো না, কারণ জীবন সীমিত। সুপ্রিয় দর্শকবৃন্দ, 96 বছর বয়সী 21শে পদক প্রাপ্ত আমাদের এই বর্ষিয়ান সাংবাদিক, চলচ্চিত্রকার আজও সমান তালে লিখে চলেছেন। এখনো যে কোনো চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতে চেষ্টা করেন। প্রতিদিন তিনি একজন তরুণের মতো তার সময়টিকে ব্যয় করার চেষ্টা করেন। আমরা আশা করব শতবর্ষ পার করে তিনি আমাদেরকে আরো তাকে পাওয়ার, তাকে জানার, চেনার এবং তার কাছ থেকে কিছু উপদেশ নেওয়ার সুযোগ আমাদের করে দেবেন। আমরা তার নিরোগ স্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আমার ছবি, চলমান জীবনের ছবি, আমার ছবি বলে তাদের কথা, মূর্ত করেন যারা মনের কথা, তারাই বলেন কথা আমার ছবিতে, বিনোদিত হই যাদের ভাবনাতে। প্রিয় মুখ, প্রিয় ছবি, তাই নিয়ে আমার ছবি। আঁকেন যারা স্বপ্নের ছবি, প্রিয় মুখ, প্রিয় ছবি, আমার ছবি।